আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি বাইজি কন্যা উপন্যাসের ৬৫ এবং ৬৬ নাম্বার পর্ব। পৌষের সপ্তম দিন আজ। গত ৩ দিন ধরে সূর্যালোকের দেখা নেই, ফলে পূব আকাশ থেকে আসা এক ফালি রোদ্দুরকে আজ সোনার চেয়েও দামি মনে হচ্ছে। পাঁচফোড়ন গৃহের পুরো বাগান বকুল ফুল শিউলি ফুলের মিশ্র গ্রানে মোহাচ্ছন্ন হয়ে আছে। প্রকৃতিতে আজ অন্যরকম সুর। প্রেরণার আগমনে সেই সুরে হঠাৎ ফাটা পড়ল। রোজকার মতোই নামাজ কোরআন পড়ে বাগানে হাঁটতে বেরিয়েছিল সে। হঠাৎ শিউলি গাছের নিচে 2 চাকাওয়ালা চেয়ারে ছাই রঙা চাদর গায়ে অজ্ঞাত পুরুষ মানুষ দেখতে পেয়ে ভ্রু জোড়া কুঁচকে গেল। সচেতন দৃষ্টিতে তাকিয়ে পায়ের গতিতে দৃঢ়তা বজায় রেখে হুইল চেয়ারের সামনে এসে দাঁড়ালো। মুহূর্তেই চোখের পাতায় তার রাশভারী পুত্রধনের অবয়ব ভেসে উঠল। স্তব্ধ হয়ে সে অবয়বের দিকে তাকিয়ে রইল কয়েক পল। নিমেষেই নোনা পানিতে ভরে গেল 2 চোখের পাতায়। সহসা মস্তিষ্ক সজাগ হয়ে উঠল। অশ্রুসিক্ত নয়নজোড়া বড় বড় করে আপাদমস্তক প্রণয়কে দেখল। আতঙ্কগ্রস্ত কণ্ঠে একবার উচ্চারণ করলো, আমার প্রণয়, আমার বুকের ধন, এ কি হয়েছে তোর বাপ? বলতে বলতেই 2 হাত বাড়িয়ে প্রণয়ের কপলদায় স্পর্শ করল। স্নেহ ভরা কম্পমান হাত দুটো স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে ফেলল প্রণয়। কয়েক পল অতিবাহিত হতেই মূর্ছা ধরে তার বুকে ঢলে পড়ল প্রেরণা। শ্রদ্ধেয় আম্মাকে 2 হাতে আগলে ধরল সে। অসহায় কণ্ঠে কয়েকবার ডাকলো, আম্মা, আম্মা, আম্মা। ভোর রাতে প্রণয় স্বপ্ন দেখেছে তার মেয়ে গুটি গুটি পায়ে হাঁটছে, 2 হাত তালি দিয়ে খিলখিল করে হাসছে, ঘরময় ছুটে বেড়াচ্ছে, আধো আধো কণ্ঠে বারবার ডাকছে, বাবা, বাবা। সে মেয়ের কাছে যেতে চাইছে, ছুটে গিয়ে কোলে নিয়ে আদর করতে ইচ্ছে হচ্ছে, কিন্তু পারছে না। অদৃশ্য এক বাধায় সে কিছুতেই নিজের সন্তানের কাছে যেতে পারছে না। যদিও বা তার কাছে যেতে পারছে, একটুখানি ছুঁয়ে দিতে পারছে না সে। বাবা হয়েও অনুভব করতে পারছে না সে একজন বাবা। কি দুর্বিষহ যন্ত্রণা! মেয়ের জন্ম আষাঢ় মাসে, হিসেব অনুযায়ী এখন পৌষ মাস। মেয়ের তাহলে 6 মাস পড়েছে। মনে পড়তেই বুকের ভেতর হাহাকার করে উঠল। ধৈর্যচ্যুত হলো, অনেক হয়েছে বোঝাপড়া, অনেক হয়েছে হিসাব নিকাশ। এবার তাকে ফিরতে হবে। প্রাণপ্রিয় অর্ধাঙ্গিনীর বিষাক্ত অপেক্ষার অবসান ঘটাতে হবে। তীব্র উত্তেজনায় ছটফট করতে করতে আপন গৃহে প্রবেশ করেছে আজ। অঙ্গন তাকে বাইজি গৃহের পথে নিয়ে যাচ্ছিল, হঠাৎ সে বাধা দেয়। তার অবচেতন মন শুধু শাহিনুরের অপেক্ষা নয়, অভিযোগ নয়, অভিমানও টের পায়। সে জানে তাদের বাগানের ওই শিউলি ফুল বকুল ফুল শাহিনুরের খুব প্রিয়। দীর্ঘ দূরত্বের পর তাদের মিলন হতে যাচ্ছে। দীর্ঘ বিরহ যন্ত্রণার ইতি টেনে অবিনশ্বর মিলনকালে তার প্রেমিক মন অভিমানীদের জায়গা দিতে চায় না। তাই বুকের ভিতর নতুন প্রেমের সঞ্চার ঘটে। অল্প বয়সী প্রেমিক পুরুষটির মতো প্রেমিকার মান ভাঙাতে বাগান থেকে ফুল কুড়াতে উদ্যত হয়। ঠিক সেই সময়ই আগমন ঘটে প্রেরণার। 2 পুত্রের মৃত্যুশোক কাটিয়ে উঠতে পারেনি, এরই মধ্যে আর এক পুত্রের অঙ্গহীন দেহ যেন প্রেরণার কলিজার শক্ত দাঁতে কেউ চিবিয়ে দিল। আর কত পাপের প্রায়শ্চিত্ত করবে তারা? তাদের করা পাপের ফল আর এই সুশীল নিরাপদ পুত্রটি কেন ভোগ করবে? পাঁচফোড়ন গৃহের পরিবেশ হঠাৎ করে বদলে গেল। মৃত্যুর শোকের চেয়েও ভয়াবহ শোক নেমে এলো পুরো গৃহে। কারো মুখের রানী, সকালে নিস্তব্ধ, বাকরুদ্ধ, হতবাক। এ কী পরিণতি! হায় হায়, সেই প্রণয়! বিশাল দেহের শক্তপোক্ত মানুষটাকে কোন নরপিচাস ভেঙে চুরমার করে দিল? কে হে পাষণ্ড! আজ যেন আবারও প্রকৃতি হু হু করে কেঁদে উঠল। এক অসহায় মায়ের আর্তনাদ অশ্রু ঝরিয়ে দিল উপস্থিত সকল মানব চক্ষে। এ গৃহের খবর ও গৃহে পৌঁছাতে সময় লাগবে না, তাই মাকে শয্যায় রেখে প্রণয় রুদ্ধ শ্বাসে হুইল চেয়ারের সাহায্যে ছুটে গেল বাইজি গৃহে। তার পেছন পেছন অঙ্গন যেবা আর কিছু ভৃত্যরাও গেল। প্রণয় শাহিনুরের মিলন কালাজ। বাইজি গৃহের প্রবেশদ্বার পর্যন্ত এসে থেমে গেল প্রণয়। পেছন ঘুরে অঙ্গনকে বলল, ভাই, ওদের নিয়ে ফিরে যা। তোদের এভাবে দেখে নূর আরও দুর্বল হয়ে পড়বে। পঙ্গু মানুষ বলে আমাকে দেখার জন্য এতজন প্রয়োজন নেই। ও যেন সাহস পায়, শক্তি পায়, আমার পাশে শুধু ওকেই প্রয়োজন, এতটুকু বুঝতে পারে। আমার মতো করে ও যেন ভেঙে না পড়ে। তোদের এভাবে দেখলেও ভেঙে পড়বে। চলে যা তোরা, আমি ওদেরকে নিয়ে আসছি। দোতলার জানালা খুলে প্রবেশদ্বারের দিকে দৃষ্টি যেতেই আটকে উঠল শাহিনুর। চিৎকার করে শবনমকে বলল, বড়ভাবে উনি ফিরেছেন, বড়ভাবে আমার ডাক্তার সাহেব ফিরে এসেছেন, আমার সুখের আব্বু।
বাকিটুকু আর শোনা গেল না, কারণ ছুটন্ত পায়ে ঘর ছেড়েছে শাহিনুর। সিঁড়িতে দপাদপ দপাদপ শব্দ হচ্ছে, যা বুঝিয়ে দিচ্ছে শাহিনুর শায়লার দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে। তার প্রাণ প্রিয় অর্ধাঙ্গ ফিরে এসেছে। গৃহদ্বার খুলে বড় বড় পা ফেলল। সে চাইছিল তারই মতো করে প্রণয়ও ছুটে আসুক, দু চোখ ভরে তার শাহিনুরকে দেখুক, তার দীর্ঘ প্রতীক্ষার ব্যথার ব্যথিত হৃদয়ের কথা শুনুক, তৃষ্ণার্ত আখি যুগলের তৃষ্ণা মেটাক। কিন্তু তার চাওয়াকে সম্পূর্ণ অবজ্ঞা করে প্রণয়ের হুইল চেয়ার থেমে গেল। দীর্ঘ 6 মাস পর শাহিনুরকে দেখে হৃদস্পন্দন কিছু সময় থেমে রইল। পরক্ষণে তার সমস্ত ইন্দ্রিয় চঞ্চল হয়ে উঠল। অধরকণে তৃপ্তির হাসি ফুটে উঠল, চোখের তারায় অশ্রুকণারা ভিড় জমালো। শাহিনুরের পায়ের গতি কমে এসেছে, বিস্ময় চোখে প্রিয়তম স্বামীর মুখ পানে তাকিয়ে আছে। শ্বাসরুদ্ধ করে ধীর পায়ে এগোচ্ছে। হঠাৎই শরীরটা অবশ হতে লাগলো। সহসা 2 কর্ণে প্রতিধ্বনিত হতে শুরু করলো মন তাহার বলার শেষ বাক্যটির। নির্জন রাস্তার মাঝখানে ফেলে দুটো গাড়ি দিয়ে একদম পিষে দিয়েছিলাম। শিউরে উঠল সর্বাঙ্গ, তাড়াক করে বেড়ে গেল হৃদস্পন্দন। কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোচ্ছে। এক হাত দিয়ে বুকের বাঁ পাশটা চেপে ধরলো, ভীষণ ব্যথা হচ্ছে সেখানটায়। অথচ আজ তার এখানে ব্যথা হওয়ার দিন নয়, আজ এখানে সুখ পাওয়ার দিন। তবু কেন ব্যথা হচ্ছে? ডাক্তার সাহেব যখন ফিরেছে এ ব্যথা ঠিক সারিয়ে তুলবেন। এক ঢোক গিলল শাহিনুর। শুকিয়ে ওঠা গণ্ডস্থল একটু ভিজিয়ে নিয়ে পায়ের গতি বাড়িয়ে দিল। শাহিনুর যত এগুলো প্রণয়ের অধরকণের হাসিটুকু তত বিস্তৃত হলো। তার একটি হাতও আপনা আপনি বুকের পাশে চলে গেল। প্রিয়তমার দর্শন পেয়ে আনমনে বিড়বিড় করে বলল, প্রিয়দর্শিনী। দীর্ঘ দূরত্বের সমাপ্তি ঘোষণা করে এক নিমিষে এক অপরের কাছাকাছি চলে এলো। শাহিনুরের চঞ্চল চিত্ত ছুটন্ত চরণদ্বয় থেমে গেল। স্বচ্ছ চাতকী আখি যুগল প্রগাঢ় হয়ে তাকিয়ে রইল। হাত বাড়ালো প্রণয়। মাতাল করা ঘ্রাণেও ধ্যান ভাঙল না শাহিনুরের। সে একইভাবে তাকিয়ে সহসা থপ করে বসে পড়ল। চমকে উঠে দুহাত বাড়িয়ে তার কাঁধ স্পর্শ করল। বহুদিন পর কাঙ্ক্ষিত পুরুষটির স্পর্শ পেয়ে দেহে যেন প্রাণ ফিরে পেল শাহিনুর। অভিযোগ অভিমানে আড়ষ্ট হয়ে কাতর কণ্ঠে প্রশ্ন করল, এই আপনার, এই যাবো, এই আসবো ডাক্তার সাহেব? প্রণয়ের চোয়াল জোড়া তীব্র কষ্টে ভারী হয়ে উঠল। সহ্য করে নিঃশ্বাস ফেলে প্রণয়কে আপাদমস্তক দেখে পুনরায় শাহিনুর প্রশ্ন করল, ওরা আমার এত বড় সর্বনাশ কেন করলো ডাক্তার সাহেব? দীর্ঘশ্বাস ছাড়ল প্রণয়। শাহিনুরের সর্বাঙ্গ থর থর করে কাঁপছে। বুঝতে পেরে শক্ত করে ওর কাঁধ চেপে ধরল। শাহিনুর কম্পমান এক হাত বাড়িয়ে প্রণয়ের চাদর সরানোর চেষ্টা করল। প্রণয় অবাক চোখে তাকালো, দাঁতে দাঁত লাগিয়ে রুদ্ধশ্বাসে নিজ হাতেই চাদর সরিয়ে দিল। সঙ্গে সঙ্গে যে দৃশ্য শাহিনুর দেখলো, সে দৃশ্য তাকে বাধ্য করলো প্রণয়ের থেকে ছিটকে সরে যেতে। 2 কদম ছিটকে গিয়ে দুহাতে নিজের মুখমণ্ডল ঢেকে আত্মচিৎকার করে উঠল সে। হাঁটু থেকে পা পর্যন্ত সম্পূর্ণ অংশ নেই, একেবারেই নেই। শ্যামবর্ণীয় দীর্ঘদেহী পুরুষটা 2 খণ্ডে ভাগ হয়ে গেছে। বদ্ধ চোখে বার কয়েক ঘন ঘন নিঃশ্বাস ছাড়ল প্রণয়। ভেঙে গুড়িয়ে পড়া এক অসহায় পুরুষ কণ্ঠে বলে উঠল, দূরে যেও না নূর, সব ব্যথা সহ্য করেছি, এই ব্যথা সহ্য করতে পারবো না। কাছে এসো, একটিবার জড়িয়ে ধরো আমায়। আমায় তুমি ভালোবাসো, ভালোবাসো আমায় তুমি। পঙ্গু বলে দূরে সরে যেও না। আরও একবার চিৎকার করে উঠল শাহিনুর। ঠিক যেভাবে ছিটকে সরে গিয়েছিল সেভাবেই আবার কাছে চলে এলো। হাত বাড়িয়ে প্রণয়ের ঠোঁট জোড়া চেপে ধরল। কম্পিত কণ্ঠে বলল, না না, চুপ চুপ। বলেই 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরল। বহুদিনের জমানো কান্নাগুলো একসঙ্গে উপচে পড়ল। প্রণয় শক্ত হাতে শাহিনুরের পিঠ চেপে ধরল। তার বুকে মুখ লুকিয়ে বিধ্বংসী কান্নায় ভেঙে পড়ল শাহিনুর। কাঁদতে কাঁদতে পৃথিবীর প্রতি অভিযোগ তুলল। নিষ্ঠুর পৃথিবী, পাষাণ মানুষ। নিঃশব্দে প্রণয়ের চোয়াল বেয়ে অশ্রু গড়াতে লাগলো। শান্ত করার চেষ্টা করলো শাহিনুরকে, সে শান্ত হলো না। তার বুকের আরও গভীরে যাওয়ার চেষ্টা করতে করতে আর্তনাদ করে উঠল, আমার সুখের আব্বু, আমার ডাক্তার সাহেব। পরক্ষণে উম্মাদের মতো মাথা তুলে প্রণয়ের মুখের দিকে তাকালো। 2 হাতে স্বামীর চোয়ালদ্বয় স্পর্শ করে থুতনিতে বিধ্বস্ত ঠোঁটে শক্ত একটি চুমু খেলো। ঠোঁট জোড়া বদ্ধ করে প্রশান্তির শ্বাস ফেলল প্রণয়।
পুনরায় আবারও ঢুকরে উঠল শাহিনুর। আবারও শক্ত হাতে জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো। কাঁদতে থাকলো অবিশ্রান্তভাবে। প্রণয় তার পিঠে মাথায় হাত বুলালো। কখনো দু হাতে কপ্পল দিয়ে ছুঁয়ে সারা মুখে চুমু খেলো। তবুও মেয়েটার কান্না থামলো না। বহুদিন পর তার কান্নার বাঁধ ভেঙেছে। আজ যে কান্না থামবার নয়, মানুষটার নিষেধ তো এটাই ছিল। ফেরার আগ পর্যন্ত সে যেন না কাঁদে, শক্ত থাকে। এবার সে শক্ত খোলস থেকে মুক্তি পেয়েছে। তার মানুষটা ফিরে এসেছে, যেভাবে ফিরুক সে ফিরেছে। এই কান্নায় যতই দুঃখ মিশে থাকুক, সমাপ্তিতে এক চিলতে সুখ ধরা দেবেই দেবে। সোনা শাহিনুর একে অপরেতে মগ্ন। সুখকে কোলে নিয়ে স্বপ্ন মেশেছে শাহিনুরের পরপরই। অথচ তারা দুজন একে অপরের প্রতি এতটাই বিভোর ছিল যে একটুও টের পায়নি। তাদেরকে টের পাইয়ে দেওয়ার জন্যই বোধহয় সহসা শিশুকন্যা সুখ কেঁদে উঠল। কন্যার পিতামাতা একে অপরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা অবস্থায় চমকে উঠল। দুজনেই মাথা তুলে দুজনের দিকে তাকিয়ে রইল অদ্ভুতভাবে। শাহিনুরের চোখে প্রগাঢ় দৃষ্টি ছুঁয়ে দিয়ে মোহনীয় স্বরে প্রণয় বলল, আমাদের মেয়ে সুখ কাঁদছে। অধর উঠতে কেঁদে ফেলল শাহিনুর। ঘাড় ফিরিয়ে সুখের দিকে তাকিয়ে ঈষৎ হাসল। শবনমের কোলে ছোট্ট দেহটিকে অপলকভাবে দেখল প্রণয়। চট করে শাহিনুরকে ছেড়ে দুহাত বাড়িয়ে দিল, বলল, আয় বাবা, বুকে আয়। অশ্রুসিক্ত নয়নে শবনম সুখকে প্রণয়ের কোলে দিল। বাবা মেয়ের সামনে থেকে কিঞ্চিত সরে গিয়ে পাশে হাঁটু গেড়ে বসল শাহিনুর। সুখকে দোহাতে উঁচু করে সম্মুখে ধরে মুগ্ধ চোখে তাকিয়ে রইল প্রণয়। মেয়ে প্রথমবার বাবাকে দেখায় চিনতে না পেরে কান্নার বেগ বাড়িয়ে দিল। প্রণয় শাহিনুর দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। অথচ তাদের চার চোখে অবিরত নোনা পানি ঝরছে। মেয়েকে কতক্ষণ দেখে চোখ শীতল করে বুকে চেপে ধরল। বাবা বাবা গন্ধের আদুরে বুক পেয়ে ধীরে ধীরে শান্ত হলো সুখ। প্রণয় আদুরে স্বরে বারবার ডাকতে শুরু করলো, বাবা, এই তো তোমার বাবা ফিরে এসেছে। বাবা বলে ডাকবে না? স্বপ্নে এসে খুব তো ডাকলে, পুতলা করে তুললে বাবাকে। সুখ অস্ফুট আওয়াজ করলো। শাহিনুর অবাক হলো। শবনম খুশিতে কেঁদে দিয়ে বলল, ডাকবে ডাকবে, ধৈর্য ধরতে বলছে। মেয়েকে আদর করতে করতে দীর্ঘ সময় পেরিয়ে গেল। খিদে পেয়েছিল বলে যে মেয়ে কাঁদছিল, সে মেয়ে বাবাকে পেয়ে বাবার আদর খেয়ে বাবার বুকে ঘুমিয়ে পড়ল। শবনম প্রণয়কে বলল, দাও, আমার কোলে দাও, ঘুমিয়ে গেছে। প্রণয় দিল না, আরও গভীর করে মেয়েকে জড়িয়ে ধরল। বলল, বাবা বাবা বাবা, ফিল পাচ্ছি ভাবি, আপনি আম্মার কাছে যান, আমরা আসছি। শবনম চলে গেল। বড় ভাবি বিদায় হতেই এক হাতে সন্তর্পণে মেয়েকে আগলে রাখলো, অপর হাতে শাহিনুরের হাত টেনে উল্টো পিঠে অজস্র চুমুতে ভরিয়ে দিল। প্রগাঢ় চাহনিতে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, আমার অনুপস্থিতিতে আমার সুখকে আগলে রাখার জন্য তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ শাহিনুর শায়লা। শাহিনুর মুগ্ধ দৃষ্টিতে প্রণয়ের দিকে তাকালো। হুইল চেয়ারের হাত তোলে এক হাত ভর দিয়ে ঘাড় উঁচিয়ে প্রণয়ের কপালে গাঢ়ভাবে ঠোঁট ছোঁয়ালো। মুগ্ধ চোখে তাকিয়ে বলল, আমাদের কাছে ফিরে আসার জন্য আমরাও আপনার কাছে কৃতজ্ঞ ডাক্তার সাহেব। আলতো হেসে হাত বাড়িয়ে শাহিনুরের মাথায় আঁচল তুলে দিয়ে বলল, দুহাত ভর্তি শূন্যতা নিয়ে ফিরেছি চন্দ্রকান্তা, তোমাদের ভালোবাসায় পরিপূর্ণ হতে চাই। দুহাতে প্রণয়ের চোয়াল স্পর্শ করে ভাঙা কণ্ঠে শাহিনুর বলল, গভীর রাতে আপনার ভালোবাসাময় বুকটা একটুখানি ঠাঁই চাই, আর তো কিছু চাই না সুখের আব্বু। মুন্তাহার সেদিনের দেওয়া স্বীকারোক্তির পুরো রেকর্ডটা অরুণাকে শুনিয়েছিল অঙ্গন। প্রেরণাকে না শুনিয়ে অরুণাকে শোনানোর কারণ হচ্ছে সে ঠান্ডা মাথার সঠিক সিদ্ধান্ত নেবে। জমিদার বাড়ির বড় গিন্নি হিসেবে অরুণা বয়সে জ্ঞানে বুদ্ধিতে ধৈর্যে সবচেয়ে এগিয়ে। অলিউডের মৃত্যুর পর 5 ফোড়ন গৃহ থেকে শুরু করে গ্রাম এবং শহরের সকল ব্যবসায়িক কার্যক্রমও তার অনুমতি নিয়ে করা হয়। জন্মদাত্রী না হলেও 5 ভাই বড় আম্মা হিসেবে প্রচণ্ড সম্মান এবং ভালোবাসা দিত অরুণাকে। প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়েও সর্বপ্রথম তাকে জ্ঞাত করা হতো। সে নীতি মাথায় রেখে মুনতাহা এবং মাজহারুলের ষড়যন্ত্রের বিষয়টি অরুণাকে সর্বপ্রথম জানানো হয়। সবটা জানার পর সে ঠিক সেসব সিদ্ধান্ত নিয়েছিল
তাতে সবটা সঠিকভাবেই এগিয়েছে। তার জায়গায় প্রেরণা হলে কিছুই ঠিকঠাক এগোতো না, বরং ভয়াবহ বিশৃঙ্খলা সৃষ্টি হতো। হোক মাজহারুল ইসলাম তার বোনের স্বামী, হোক মুনতাহা ভাইয়ের মেয়ে, তৎক্ষণাৎ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত সে। প্রণয় ফিরে আসার পর ধীরে ধীরে সমস্তটাই উন্মোচিত হলো। সব কিছু জেনে তাদের শাস্তি দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠল প্রেরণা। মুখে কিছু না বললেও শাশুড়ির এই সিদ্ধান্তে সায় আছে শাহিনুরের। তার বুকের ভিতর দাউ দাউ করে আগুন চলছে। প্রিয় মানুষটিকে এইভাবে দেখে যন্ত্রণা হচ্ছে ভীষণ। ইচ্ছে করছে মায়ের দেয়া সেই তলোয়ারটি দিয়ে মুনতাহার শরীরটাকে ক্ষত বিক্ষত করে নিষ্ঠুর দেহ হৃদয়টাকে বের করে আনতে। স্বামীর প্রতি এতই যখন ভালোবাসা, যে অস্ত্রে স্বামীর জীবন গেছে সে অস্ত্রে তারও প্রাণনাশক। ইচ্ছেটাকে মাটি চাপা দিতে হলো। সেদিনের করা দুটো হত্যার জন্য আজ প্রণয়ের এই পরিণতি। তাকে ভালোবাসার বিনিময়ে মানুষটা সর্বস্ব হারালো। এই পৃথিবীতে কার পাপের বোঝা কে বয়ে বেড়ায় বোঝা বড়ই মুশকিল। প্রণয়ের এই পরিণতির পেছনে কার পাপ রয়েছে? তার পিতা ও জমিদার অলিউর চৌধুরী, ভাই পলাশ চৌধুরী, নাকি সে নিজেই? প্রশ্ন থেকে যায়, অথচ উত্তর মেলে না। মানুষের জীবনে অহরহ জটিল প্রশ্ন থাকে, যার উত্তর মেলানো সম্ভব হয় না। শাহিনুরের জীবনে তেমনি একটি প্রশ্ন। কে দায়ী তার প্রাণপ্রিয় অর্ধাঙ্গের এই পরিণতির জন্য? সকল ষড়যন্ত্রের কথা জানতে পেরে মাজহারুল মুনতাহাকে কঠিন শাস্তি দেওয়ার জন্য উম্মাদের মতো হয়ে গেল প্রেরণা। তাকে শান্ত করতে সকলেই ব্যর্থ হলো, সক্ষম হলো শুধু প্রণয়। বরাবরই জন্মদাত্রীকে মানাতে বেশ পটু সে। মাজহারুল দেশ ছেড়েছে কয়েকদিন আগে। রোমানার মৃত্যুর কারণ মাজহারুলকে জানানো হয়েছিল। প্রণয়কে দেওয়া রোমানার শেষ চিঠি পড়ে তিনি ভেঙে পড়েছিলেন, ভীষণ অনুতপ্তও হয়েছিলেন। ভাগ্যদোষে স্ত্রী সংসার হারিয়েছেন বহু বছর আগেই। পুনরায় ভাগ্যের নির্মম পরিহাসের শিকার হয়ে মানুষদের প্রতি সমস্ত ক্ষোভ কেটে যায়। প্রণয়কে রোমানা ভালোবাসত। সেই ভালোবাসার গভীরতা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ রাখার অবকাশ নেই। মেঘের ভালোবাসাকে সম্মান জানিয়ে নিজের কর্মে লজ্জিত হয়ে প্রণয়ের বিরুদ্ধে করা সমস্ত অভিযোগ তুলে নিয়েছেন। আফসোস একটাই, তার অনুতপ্ততা বদলে দিতে পারেনি কিছুই। তবুও সে চেষ্টা করছে যদি বদলানো যায়, নয়তো তার মেয়ে রোমানা পরকালেও তাকে ক্ষমা করবে না, কখনো না। মুনতাহা পাঁচফোড়ন গৃহ থেকে চিরজীবনের মতো বিদায় নিয়েছিল, কিন্তু সে তার বাপের বাড়িতে যায়নি। রাস্তায় রাস্তায় দুদিন ঘুরে বেরিয়েছে, যেমনটি পথঘাটে অসংখ্য পাগলেরা ঘুরে বেড়ায়। পাঁচফোড়ন গৃহের কেউ তার খোঁজ নেয়নি। বাপের বাড়ির সবাই জানতো সে শ্বশুরবাড়িতে রয়েছে। তৃতীয় দিন বখাটেদের খপ্পরে পড়ে। রাস্তা থেকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায় বখাটেরা। দীর্ঘ 3 ঘন্টার সময় পর যেখান থেকে তুলে নেয়, ঠিক সেখানেই রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায়। রাতের ঘটনা ছিল। সকাল হতে স্থানীয়দের নজরে পড়ে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। এ মুহূর্তে শেষ মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ইতিমধ্যে মুনতাহার পরিবারের লোকজন পাঁচফোড়ন গৃহের প্রতিটি সদস্যের বিরুদ্ধে কেস ঠুকে দিয়েছে। কেস নিয়ে কেউ চিন্তিত নয়। মুনতাহার পরিণতি শুনেই অনেকের বুক ভারী হয়ে উঠেছে। অস্বীকার করা যায় না, মেয়েটা একসময় খুব ভালো ছিল। একেবারে মোমের মতো নরম মন ছিল তার। হায় রে নিয়তি! সকলের বুক চিরে তার জন্য একটু আফসোস বেরিয়ে এলো। পাপিষ্ঠদের পরিণতি এতটাই ভয়াবহ হয় যে সে পরিণতি দেখে অন্য পাপাত্তারাও কেঁপে ওঠে। নিদ্রাহীন আরও একটি রাত কাটালো। সারা রাত বসে প্রিয়তমের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল শাহিনুর। তবুও যেন চোখে তৃষ্ণা মেটেনি। মাঝে অবশ্য মেয়েটা খুব জ্বালিয়েছে। কিছুটা বিরক্তি, কিছুটা সুখ মিলেমিশে একাকার হয়েছে। শেষবার প্রণয় যখন জাগলো, দেখতে পেল শাহিনুর মেয়েকে খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। মুচকি হেসে সে হাত বাড়িয়ে বলল, আমি ঘুম পাড়াচ্ছি, তুমি শুয়ে পড়ো। ধ্যানমগ্ন থেকে শাহিনুর মাথা দোলালো। প্রণয় মৃদু হেসে মেয়েকে ঘুম পাড়িয়ে দিল। প্রগাঢ় চাহনিত প্রিয়তমার দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, সারা জীবন পড়ে আছে, এক রাতেই দেখে শেষ করবে নাকি? একজোড়া তৃষ্ণার্ত চোখে একবার একরাশ লজ্জা নেমে এসে গেড়ে বসল। নতমস্তকে ঘন ঘন নিঃশ্বাস ফেলল। ধরা পড়ে গেছে সে। এর নতুন কি? এর আগেও যে বহুবার এভাবে ধরা পড়েছে। স্বামী নামক ধূর্ত পুরুষটি এভাবেই লজ্জা দিয়েছে। মানুষটা সুখ্যাতি সূক্ষ্মভাবে চেনে তাকে। ডাক্তার সাহেবের চন্দ্রকান্তা যে রাতের আধারে স্বল্প আলোতে ঘুমন্ত ডাক্তার সাহেবকে দেখে ভীষণ ভালোবাসে, এ খবর কারো অজানা নয়। এ খবর আকাশ বাতাস চন্দ্র নক্ষত্র নির্জন নিস্তব্ধ রাতের প্রকৃতি সকলেই জানে।
পরিপূর্ণরূপে বিশ্বাস করে। লজ্জাবতী লতিকাটির মতো গুটিয়ে নেওয়া শাহিনুরকে মুগ্ধতা ভরে দৃষ্টিপাত করল প্রণয়। বুকের ভিতরটা টনটনে করে উঠল খুব। চোখে তৃষ্ণা অনেকটাই মিটেছে, বুকের তৃষ্ণা একটুও মেটেনি। চোখে আকুলতা, হৃদয়ে তরঙ্গ, সম্মুখে রক্তিমা ভরা স্ত্রীঅঙ্গ, তার পুরুষারী অনুভূতিরা চনমনে হয়ে উঠল। হাত বাড়িয়ে মোহভরা কণ্ঠে হঠাৎই বলল, আমার হৃদয়ের রানী। হৃদয়ের কথা কি আপনি শুনতে পাচ্ছেন না? সহসা মাথা তুলে তাকালো শাহিনুর। দৃষ্টিজোড়া ঝাপসা হয়ে তড়িৎ গতিতে প্রণয়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। আলতো হেসে তাকে সামলে নিয়ে প্রণয় বলল, ধীরে সুখের লেগে যাবে। শাহিনুর কথা শুনল না। লোম শেষেরা শ্যামবর্ণীয় সুঠাম বুকটায় নাক ডুবিয়ে চিরচেনা ঘ্রাণে মাতাল হয়ে পড়ল। ক্ষণে ক্ষণে ভেজা ঠোঁটে চুমু দিয়ে উষ্ণ বুকটা আর্দ্র করে তুলল। প্রণয় কৌশলে তাকে সামনে নিল, ভালোবাসায় ভরিয়ে দিল তার হৃদয় রানীকে। তুলতুলে নরম শরীরটা নিজের সম্পূর্ণ ভার ছেড়ে দিয়ে বিড়াল ছানার মতো বুকে ছোস পড়ে রইল। এক একটা আদুরে স্পর্শে তার চোখ বেয়ে সুখের নোনা পানি ঝরতে শুরু করলো। সে নোনা পানির স্পর্শে প্রণয়ের বুক ভেসে গেল। সূক্ষ্ম ব্যথা বুকের গভীরে কামড় দিতেই চমকে উঠল সে। দুহাতের আঁচলে সিক্ত কোমল কপোলদ্বয় আঁকড়ে ধরে আদুরে কণ্ঠে বলল, কাঁদলে চলবে, কাঁধে যে অনেক বড় দায়িত্ব। শাহিনুর ঢুকরে উঠে বলল, সব সামলে নেব, শুধু আপনি পাশে থাকুন, কাছে থাকুন। আপনি আমার শক্তি, আপনার ভালোবাসা আমার সাহস। তৃপ্তিময় হাসল প্রণয়। ধীরে ধীরে তার তৃষ্ণার্ত ঠোঁট জোড়া আঁকড়ে ধরল শাহিনুরের সিক্ত অধর। হে যেন বহুকাল অনাবৃষ্টির পর ধরনের বুকে এক মুঠো বৃষ্টির ছোঁয়া। বৃষ্টিহীন এক বৃষ্ণিস্নাত ভোরের আগমন ঘটল প্রণয় শাহিনুরের জীবনে। প্রেমের বর্ষণে ভিজে উঠল দুজোড়া তৃষ্ণার্ত ঠোঁট। যে বর্ষণের সমাপ্তি নেই, আছে শুধু প্রণয়। শাহিনুর শায়লার জীবনের স্বামী, সন্তান, প্রেম প্রীতি শেষ ঠিকানা। সকালবেলা প্রণয়কে হুইল চেয়ারে বসিয়ে স্নানাগারে নিয়ে গেল শাহিনুর। ব্রাশে পেস্ট লাগিয়ে প্রণয়ের হাতে দিতে প্রণয়ের নির্বিশেষ চাহনিতে আটকে গেল। মুচকি হেসে প্রণয় বলল, বেশ সামলেছ তো। প্রশান্তিদায়ক শ্বাস ফেলে শাহিনুর বলল, আমার মানুষ, তাই বেশ করেই সামলাচ্ছি। পাক্কা গিন্নি, বড় হয়ে গেছো। সে তো কবেই হয়েছি। আপনার সুখের মায়ের ছোট থাকলে হবে। কথার ফাঁকে মাথার ঘোমটা ফেলে চুলগুলো হাত খোপা করে নিল। চোখের ইশারায় প্রণয়কে দ্রুত ব্রাশ করতে বলল। প্রণয় দাঁতে ব্রাশ লাগালো ঠিকই, কিন্তু তার দৃষ্টি শাহিনুরেতে স্থির রইল। এমন একজন সঙ্গী পেলে এ জীবনে সত্যি আর কিছুর প্রয়োজন পড়ে না, তারও প্রয়োজন নেই। এবার জমিয়ে সংসার করবে দুজনে, একসঙ্গে একে অপরকে আঁকড়ে বাঁচবে, বাচ্চা মানুষ করবে। সুদূর প্রসারী ভাবনায় তলিয়ে যেতে এই কান্নার শব্দ শুনতে পেয়ে চমকে উঠল। সুখ কাঁদছে, তার মেয়ে কাঁদছে। মেয়েটা কাঁদলেই কেমন কলিজায় মোচড় দিয়ে ওঠে। শাহিনুর দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, কী আশ্চর্য, এতদিন মেয়ের মায়ের কান্নায় বুকের ভিতর যন্ত্রণা হতো, এখন মেয়ের কান্না কলিজাতে আঘাত করে। কথাগুলো বলতে বলতে হুইল চেয়ার ঠেলতে শুরু করলো। শাহিনুর বাধা দিল, বলল, আমি দেখে আসছি, আপনি অস্থির হবেন না। ঘুম ভেঙেছে তাই কাঁদছে, কাছে গেলেই ঠিক হয়ে যাবে। ধীর পায়ে শাহিনুর কক্ষে যেতেই প্রেরণার আগমন ঘটল। দরজা খোলা, সুখ কাঁদছে, তাই সরাসরি ঢুকেই সুখকে কোলে তুলে নিল। আহ্লাদি কণ্ঠে বলল, আমার বুবু উঠে পড়েছে। না না না, কাঁদে না, আমার বুবুটা কত ভালো, কাঁদে না। শাশুড়ি আগমনে স্বস্তি পেল শাহিনুর। বলল, আপনি একটু ওকে রাখুন আম্মা। প্রেরণা শাহিনুরকে দৃষ্টিপাত করে হতাশ স্বরে বলল, তা রাখি, সোনার নাস্তা তৈরি, গিয়ে নিয়ে আসো। শরীরটা ভেঙে পড়েছে অনেক, যত্নটি ঠিকভাবে করো। শাহিনুর মাথা নাড়িয়ে সম্মতি জানালো। প্রেরণা চলে যেতে উদ্যত হয়েও থেমে গেল। পেছনে ঘুরে নিচু কণ্ঠে বলল, যদি পারো বুঝিয়ে শুনিয়ে চিঠিতে লেখা মাঝার ভাইয়ের কথাগুলো জানিও। তুমি বললে রাজি হতেও পারে। প্রেরণা চলে গেল। শাহিনুর কয়েক পল স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার প্রতি প্রণয়ের ভালোবাসার কমতি নেই ঠিক, তার জন্য মানুষটা সব পারে, সব। তবু পুরুষ মানুষ, ব্যক্তিত্ব ভয়াবহ রকমের শক্ত। সবার বিশ্বাস সে মানাতে পারবে মানুষটাকে, কিন্তু শাহিনুরের বিশ্বাস নিজের সিদ্ধান্ত থেকে একটু নড়বে না প্রণয়। তবু একবার চেষ্টা করবে, যদি সফল হয়। নাস্তা শেষে কফির আবদার করলো প্রণয়। শাহিনুর এক মুহূর্ত অন্য কাজে অপচয় করলো না, রান্নাঘরে গিয়ে কফি বানালো। কফির মগ হাতে সে যখন নিজের কক্ষে যাচ্ছিল, হঠাৎ স্বপ্নকে কোলে নিয়ে সখিনা এসে তার সামনে দাঁড়ালো। বিদ্রুপাত্মক কণ্ঠে বলল, ভালোই যত্নত্তি করতাছেন সেজ ভাবি, তাই এই যত্নত্তি কয়দিন থাকবো? আজকাল কি কেউ পঙ্গু স্বামীর ঘর করে? আহারে, ভাবলেই খারাপ লাগে, কত ভালোবাসতো আপনাকে, সব কেমন হয়ে গেল। দীর্ঘশ্বাস ছাড়ল সখিনা।
শাহিনুর দাঁতে দাঁত চেপে চোখ মুখ শক্ত করে অগ্নিমূর্তি ধারণ করলো। বলল, স্বপ্ন কোলে ছিল বলে ছেড়ে দিলাম, নয়তো পর থাপ্পড় লাগিয়ে যে মুখ দিয়ে আমার ডাক্তার সাহেবকে পঙ্গু বলেছিস সে মুখ থেতলে দিতাম। শাহিনুরের হাত কাঁপছে, ফলে কপের মগটাও কাঁপছে। সখিনা তেলে বেগুনে জ্বলে উঠে বলল, সত্য কথা কইলে এত গায়ে লাগে? এত ভালো মানুষই দেখায় লাভ কি? কয়দিন পর এসব থাকবো? আমাকে নিয়ে একদম মাথা ঘামাবি না। নিজের সংসার নিজের অধিকার টিকিয়ে না রেখে আমার পেছনে পড়ে থাকলে তোর ক্ষতি বই কি লাভ হবে না। ভালোবাসা জিনিসটা তুই বুঝবি না। তুই তো শুধু পুরুষদের ভোগের সামগ্রী হয়েছিস। কলঙ্ক মুছতে একজন আদর্শ পুরুষকে তোর সন্তানকে পিতৃ পরিচয় দিতে বাধ্য করেছিস। তুই কিভাবে ভালোবাসা বুঝবি? আমার বাচ্চার বাবা বেঁচে আছে, একটা হালাল সম্পর্কে থেকে হালাল সন্তান নিয়ে আমরা সংসার করছি। তোর মতো চুনোপুটি কী করে আমার অনুভূতি বুঝবে? কথাগুলো শেষ করে অত্যন্ত দাম্ভিকতার সঙ্গে চরণদ্বয় ফেলে চলে গেল শাহিনুর। সঙ্গে সঙ্গে সখিনার সামনে প্রচণ্ড ক্রুদ্ধতার সঙ্গে এসে দাঁড়ালো অঙ্গন। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে দাঁতে দাঁত চেপে বলল, কোন সাহসে তুই নতুন ভাবির সঙ্গে এভাবে কথা বলিস? কেঁপে উঠল সখিনা। অঙ্গনর কোল থেকে স্বপ্নকে নিয়ে হুঙ্কার ছাড়ল, সমাজের চোখে তুই আমার বউ হলেও আমার চোখে সামান্য এক ভৃত্য ছাড়া কিছুই না। খুবই অল্প সময় এবং শেষ সুযোগ দিলাম, নিজেকে শুধরে নে, নয়তো এ বাড়ি থেকে চিরতরে বিদায় দেব তোকে। তোর মতো ছোট লোক ঘরের মেয়ের গর্ভে এ বাড়ির সন্তান এসেছে, এটা আমাদের দুর্ভাগ্য। সেই দুর্ভাগ্যকে সৌভাগ্য করতে বেশি সময় লাগবে না। পিতৃহীন সন্তানকে যেমন পিতা দেওয়া হয়েছে, তেমন মাতৃহীন শিশুকে মাতা দেওয়াও বাহাতের খেল। আবারও বলছি, নিজেকে শুধরে নে। নতুন ভাবির পা ধরে আজই ক্ষমা চাবি, তাহলে যতটুকু পেয়েছিস তা চিরকাল অব্যাহত থাকবে। অন্যথায় এ বাড়িতে স্বপ্নের জীবনে তোর স্থান শেষ। বহুদিন পর তোমার হাতে এটা পাচ্ছি। কফির মগ সামনে ধরতেই আলতো হেসে বলল প্রণয়। কফির মগে ধীরগতিতে চুমুক দিল। তীব্র চোখে তাকিয়ে কয়েক পল তা দেখল শাহিনুর। হঠাৎ মনে পড়েছে, এমন ভঙ্গিতে ত্বরান্বিত হয়ে বিশাল কাঠের আলমারির সামনে গিয়ে কপাট খুলল। হাতের চুড়ি, কানের দুল, গলার হার পুনরায় প্রণয়ের কাছে এলো, বসলো সামনে। কফির মগে চুমুক দিতে দিতে চোখ তুলে তাকালো প্রণয়। বাচ্চাদের মতো বায়না ধরার ভঙ্গিতে শাহিনুর বলল, পরিয়ে দিন। ভ্রু উঁচু করে প্রগাঢ় দৃষ্টিতে তাকে কফিতে আরেক চুমুক দিল সে। শাহিনুর লজ্জা পেয়ে মাথা নত করল। আলতো হেসে কফির মগটা পাশে রাখলো প্রণয়। কিছুটা এগিয়ে গিয়ে চুড়ি দুটো হাতে নিতেই শাহিনুর দুহাত এগিয়ে দিল। প্রণয় এক পল তাকিয়ে পুনরায় হাতের দিকে দৃষ্টিপাত করল। গোলাপি ফর্সা হাতের কবজি দুটোতে সূক্ষ্মভাবে কিছুক্ষণ তাকিয়ে রইল। তার অবর্তমানে নিজের প্রতি একটুও যত্ন নেয়নি শাহিনুর। কবজিগুলোতে পাতলা চামড়া ব্যতীত কিছুই দেখা যাচ্ছে না। স্বাস্থ্যের অবনতি কতটা হয়েছে স্বচক্ষে দেখল সে। টুনটুনি দাদের বাড়িতে থাকাকালীন সেসব খাবার খেয়েছে, বাইজিগৃহে থেকে ঠিক সেসবই খেয়েছে। যত ভালো খাবারই পাঠানো হোক সে ছুঁয়েও দেখেনি, কারণ তার স্বামী কীভাবে আছে, কোথায় আছে, কী খাচ্ছে সেসব কিছুই জানে না সে। তাই স্বার্থপরের মতো বিলাসী জীবন, রাজকীয় আহার সে গ্রহণ করতে পারবে না। ঘোষণা করে দিয়েছিল প্রণয় চৌধুরী বউয়ের জেদ চলানোর সাধ্ধিকার। দীর্ঘশ্বাস ছেড়ে গম্ভীর স্বরে বলল, ভালোবেসে আমি কচু খেয়েছি বলে তুমিও আমিষ সারবে? ইটস ভেরি ব্যাড। চমকে উঠল শাহিনুর। প্রণয় কথার ফাঁকে এই চুড়ি দুটো পরিয়ে দুহাতের উল্টো পিঠে বেশ শব্দ করে দুটো চুমু খেলো। শাহিনুরের মুখটা থমথম করছে। প্রণয় সেদিকে পাত্তা না দিয়ে কানের দুল জোড়া পরিয়ে দিতে দিতে বলল, একদম উচিত হয়নি। আপনি যে স্বার্থপরের মতো আমার সব খবর রেখেছেন, আর আমাকে একটা খবরও দেননি তার বেলা। জবাব দিল না প্রণয়, ইশারা করলো পিছন ঘুরে বসতে। বাধ্য মেয়ের মতো কথা শুনল সে। শাড়ির আঁচল সরিয়ে সযত্নে হার পরিয়ে দিল প্রণয়। কোঁকড়ানো চুলের বড় সড়ো খোপাটার পাশ দিকে মুখ এগিয়ে কাঁধে ঠোঁট ছোঁয়ালো। শিউরে উঠল শাহিনুর। প্রণয়ের এক ঠোঁট জোড়া আরও গভীর করে স্পর্শ করলো তাকে। মুহূর্তে ঘুরে বসে স্পর্শের মালিককে জড়িয়ে ধরল শাহিনুর। ঢুকরে উঠে বলল, আমি কি করে সেই সব দিন ভুলে যাই? আমার জন্য যে মানুষটা আহার পর্যন্ত ত্যাগ করেছে, সেই মানুষটার অস্তিত্ব যখন আমি অনিশ্চয়তায় ছিল, তখন কি করে আমি সুখ ভোগ করি, কি করে আপনার প্রিয় প্রিয় খাবারগুলো খাই? আপনি ছাড়া আমি কি করে সুখে থাকি বলুন? সাধে কি বলি, তুমি আমার বোকা সাহসী? বোকার মতো কাঁদছ নূর, চুপ করো। প্রণয়ের কণ্ঠে দৃঢ়তা। শাহিনুর শান্ত হলো, ধীরে ধীরে সরে বসলো। তার অশ্রুসিক্ত কপলদয় আদুরে স্পর্শে মুছে দিল প্রণয়। সে ভাঙা কণ্ঠে বলল, রোমান আপার বাবা আপনাকে একটি চিঠি দিয়েছে। ফ্রুকুচকে প্রশ্ন করলো, কিসের চিঠি? চিঠি এগিয়ে দিয়ে বলল, পড়ে নিন। চোয়াল শক্ত করে গম্ভীর স্বরে প্রশ্ন করলো, তুমি পড়ো, আমি শুনছি।
আদেশ পেয়ে ধীরে ধীরে পুরো চিঠি পড়ে শেষ করলো শাহিনুর। মাঝহারুল তার পাপের প্রায়শ্চিত্ত করতে চায়, বিদেশে চিকিৎসা করে কৃত্রিম পা লাগিয়ে তাকে সম্পূর্ণ সুস্থ করতে চায়। সে যেন রাজি হয়, তাই বিভিন্নভাবে প্রতি লাইনে বুঝিয়েছে, বারবার ক্ষমা চেয়েছে। সবটা শুনে বুঝতে পেরে প্রণয়ের দৃষ্টিজোড়া কঠিন হয়ে গেল। সে দৃষ্টি থেকে শাহিনুর ভয়ে সিটিয়ে গেল। প্রণয় সেদিকে ভ্রুক্ষেপ না করে অত্যন্ত কঠিন কণ্ঠে প্রশ্ন করলো, আমায় নিয়ে তোমার সমস্যা হচ্ছে? চমকে উঠল সে। ভীতিকর চোখে একবার তাকালো সুখের আব্বুর দিকে। পুনরায় আবারও কঠিন কণ্ঠস্বর ভেসে উঠল, বলো, আমাকে নিয়ে তোমার সমস্যা হচ্ছে? একবার বলো, শুধু একবার উচ্চারণ করো। তুমি তোমার পঙ্গু স্বামীকে মেনে নিতে পারছো না? প্রণয় খুব উত্তেজিত হয়ে পড়ল। আতকে উঠে সহসা প্রণয়কে জড়িয়ে ধরল শাহিনুর। কম্পিত কণ্ঠে বারবার করে বলতে লাগলো, অমন করে বলবেন না, অমন করে বলবেন না। আপনি বেঁচে আছেন, আমি আপনার মুখ দেখতে পাচ্ছি, আপনার বুকে মাথা রাখতে পারছি, এই অনেক। আর কিছু চাই না আমার, একটুও সমস্যা হচ্ছে না আমার। আমি শুধু আপনাকে ভালোবাসতে চাই, ভালো রাখতে চাই, বিশ্বাস করুন। কে বলেছে আপনার পা নেই? কে বলেছে আপনি পঙ্গু? স্ত্রী যদি স্বামীর অর্ধেক অঙ্গ হয়, তাহলে আমার দুটো পাকে আপনার পা নয়? এক অঙ্গ অচল হয়েছে তো কি হয়েছে, আর এক অঙ্গ দিব্যি সচল রয়েছে। ক্ষমা করুন আপনি আমায়। চোখ বন্ধ করে হাফ নিঃশ্বাস ত্যাগ করল প্রণয়। দুহাতে শাহিনুরকে বুকের গভীরে জড়িয়ে ধরল। অত্যন্ত ভারী কণ্ঠে বলল, তাহলে এসব নিয়ে মাথা ঘামিও না। শাহিনুর মাথা নাড়ালো, না বোঝালো। বারবার বলতে লাগলো, আর বলবো না, একটুও মাথা ঘামাবো না। প্রণয় শান্ত হলো, মাথায় হাত বুলিয়ে মৃদুস্বরে বলল, যেখানে তোমার সমস্যা নেই সেখানে আমারও কৃত্রিম প্রায়ের প্রয়োজন নেই। শাহিনুর কাঁপা কণ্ঠে বলল, আরে একটু কথা ছিল। কাঁপা কণ্ঠ শুনে প্রণয় তাকালো ওর মুখের দিকে। ভালোবাসাময় একটি স্পর্শ এঁকে দিল ঠোঁট জোড়ায়। স্মিথ হেসে আদুরে কণ্ঠে বলল, গলা কাঁপে কেন? স্বাভাবিক হয়ে কথা বলো। তুমি আমাকে ভয় পেলে আরও বেশি রাগ হবে আমার। শাহিনুর চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে ফেলল, আপনার যেসব সার্টিফিকেট বাতিল করা হয়েছে ওগুলো নিয়ে উপর মহলে আলোচনা করতে চান খালুজান। প্রচণ্ড ক্রোধে চোয়ালজোলা ফুলে উঠল। তবুও শাহিনুরকে শান্ত কণ্ঠে বুঝিয়ে বলল, হারানো সম্মান কখনো ফিরে পাওয়া যায় না। সম্মান বাজারে কিনতে পাওয়া কোনো পণ্য নয়, এটা কেনাবেচার জিনিস নয়, এটা হচ্ছে অর্জন করার জিনিস। সবচেয়ে বড় কথা, আমার জীবনে ওই কাগজগুলোর মূল্য সবচেয়ে বেশি ততদিন ছিল যতদিন তুমি আমার জীবনে ছিলে না। যেদিন থেকে তুমি নামক মূল্যবান সম্পত্তিকে পেয়েছি, সেদিন থেকে সবচেয়ে মূল্যবান বলতে এক তোমাকেই বুঝি। এরপর না কাউকে পরোয়া করি আর না কিছুকে পরোয়া করি। ওই কাগজগুলোতে অতি নগণ্য বিষয়। তাছাড়া পরপারে ওই কাগজগুলো আমার পাশে থাকবে না, তুমি থাকবে। যা হারিয়েছি তা ফিরে পেতে চাই না। কেউ আমার সম্মান কেড়ে নিয়ে আবার ফেরত দেবে, আর তা আমি সাদরে গ্রহণ করব? তোমার স্বামীটি অমন ব্যক্তিত্বের নয় নূর। আপনারা তো শেষ পর্যন্তই গল্পটির পাশে ছিলেন। এবার বলুন তো, প্রণয়ের শেষ পরিণতি কী হবে? শাহিনুর আর প্রণয় স্বাভাবিক জীবনে কি ফিরতে পারবে, নাকি প্রণয় সারা জীবনে পঙ্গুত্বকেই বরণ করে নেবে? পরের পর্ব শুনতে ডেসক্রিপশন বক্সটা চেক করুন। দেরি কেন করছেন? সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলকে সবার আগে আমার ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।